141 উপজেলায় ভোট কাল কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সামগ্রী, কাউকেই প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না জানালেন সিইসি। নির্বাচনকে ঘিরে বাড়ছে শঙ্কা সংঘাত। কুষ্টিয়ায় প্রতিদ্বন্দ্বী কর্মীদের হামলায় প্রার্থী হাসপাতালে, জামালপুরের সমর্থককে কুপিয়ে আহত। 2 বছরেও বেসরকারি কোম্পানির পাওনা শোধ করতে পারেনি পিডিবি। লোকসান 50,000 কোটি, নতুন কেন্দ্রকে অপচয় দাবি বিশেষজ্ঞদের। রাজধানীতে টিসিবির কার্যক্রম শুরু, স্থায়ী দোকান করার কথা ভাবছে সরকার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ না, প্রতিমন্ত্রী। এবং হামাসের সম্মতির পরও গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত। রাফায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল, জিম্মি মুক্তির দাবিতে তেল আবিবে সড়ক অবরোধ। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ দুপুরে রয়েছে আমি তানসিয়া যুথি, জানাবো বিস্তারিত। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ আগামীকাল। এরই মধ্যে শুরু হয়েছে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ। সব সামগ্রী নিয়ে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকালে যাবে ব্যালট পেপার। এদিকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বেশি বলে সংঘাতের শঙ্কাও বেশি, তবে কাউকেই প্রভাব বিস্তার করতে দেয়া হবে না। এ বিষয়ে আরও জানাচ্ছেন জুবাইর রাসিন। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ বুধবার। এরই মধ্যে শেষ হয়েছে প্রচারণা। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সুষ্ঠু ভোট গ্রহণে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি প্রত্যেকটা ভোট কেন্দ্রে। প্রত্যেকটা বাহিনী মানে পুলিশ, র্যাব, ওই আনসার ব্যাটালিয়ান, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার বিজিবি স্ট্রাইকিং ফোর্সে থাকবে, সবাই হচ্ছে ওই পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। এদিকে নির্বাচন নিয়ে মঙ্গলবার সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বেশি বলে সংঘাতের শঙ্কাও বেশি। নির্বাচিত হয়ে গেছেন, যে কারণে নির্বাচন হবে না, কিছু কিছু ক্ষেত্রে স্থগিত করা হবে। কেউ যাতে প্রভাব বিস্তার না করে তা নিশ্চিত করা হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন যাতে প্রভাবিত না হয়, আমরা আমাদের তরফ থেকে সব ধরনের চেষ্টা করে যাচ্ছি এবং যারা মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী, অনেককে আমরা নিবৃত্ত করতে পেরেছি। আবার অনেকে হয়তোবা এলাকাতে আছেন এবং সরকারের তরফ থেকেও আমরা যতদূর দেখেছি, সেটা দলীয়ভাবে হোক বা সরকারের তরফ থেকে হোক, যাতে নির্বাচনটা অবাধ ও নিরপেক্ষ হয় এবং কেউ যেন প্রভাব বিস্তার না করেন, সেদিক থেকে নীতিগত সিদ্ধান্তটা খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। কেউ যাতে অনুপ্রবেশ না করতে পারে তা রিটার্নিং কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানান সিইসি। জুবাইর রাজিন, দেশ টিভি, ঢাকা। দর্শক, এরই মধ্যে জানতে পেরেছেন যে আসলে উপজেলায় প্রথম ধাপের ভোট গ্রহণে পর কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে আসলে ব্যালট পেপার সহ, ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম। সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমি গাজীপুরে যাব। গাজীপুরে আমাদের সহকর্মী নজরুল ইসলাম আছেন। নজরুল, আমার সাথে যুক্ত হয়েছেন নিশ্চয়ই। নজরুল, নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে কিনা এবং সার্বিক প্রস্তুতি কেমন আমাদেরকে জানাবেন। জ্যোতি, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে প্রথম ধাপের নির্বাচনে গাজীপুরের 3টি জেলা উপজেলা কিন্তু অংশগ্রহণ করছেন এই নির্বাচনে। এর জন্য কিন্তু ব্যাপক প্রস্তুতিও গ্রহণ করেছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি বঙ্গতাজ অডিটোরিয়াম, এখানে কিন্তু আপনার সকাল থেকেই নির্বাচনী যে সামগ্রী আছে, অর্থাৎ ব্যালট পেপার ছাড়া আর যা কিছু আছে সব কিছুই প্রস্তুত রেখেছেন এবং আগামীকাল সকালে কিন্তু ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু পৌঁছে দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন এবং আমরা জানতে পেরেছি। আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি বঙ্গতাজ অডিটোরিয়ামে, এখানে কিন্তু আপনার প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসারদের সাথে কিন্তু একটি গুরুত্বপূর্ণ মত বিনিময় করেছেন জেলা নির্বাচন কমিশন। এখানে কিন্তু মত বিনিময় করার পর থেকে কিন্তু সকল প্রিজাইডিং অফিসার এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা দেখতে পেয়েছি যে বঙ্গতাজ এলাকায় কিন্তু অবস্থান করছেন ভোটের যে সামগ্রী রয়েছে সেগুলো নেওয়ার জন্য। আমি যদি একটু দেখাতে চাই, এখানে কিন্তু সারিবদ্ধ করে রাখা হয়েছে কিন্তু ভোটার যে সামগ্রী এখানে কিন্তু রাখা হয়েছে, তো সেগুলো কিন্তু নেয়ার জন্য কিন্তু সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পূর্ণ করেছেন প্রশাসন। এবং আপনারা জানেন যে আইন শৃঙ্খলা কিন্তু 3টি উপজেলা নির্বাচনে ব্যাপক আইন শৃঙ্খলা কিন্তু ইতিমধ্যে গুছিয়ে নিয়েছেন এবং কেন্দ্র পরিচালনা সহ সকল ধরনের প্রস্তুতি কিন্তু নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে গুছিয়ে নিয়েছেন। এবং আগামীকাল কিন্তু আপনারা জানেন যে প্রায় 7 লক্ষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এই 7 লক্ষ ভোটার কিন্তু আপনার
তাদের নিজস্ব প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করবেন। সাথে সাথে কিন্তু আপনারা জানেন যে এখানে কিন্তু গাজীপুর সদর উপজেলা এবং কালীগঞ্জ কাপাসিয়া তিনটি উপজেলায় কিন্তু মোট ভোটার সংখ্যা প্রায় 7 লক্ষ। কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু আপনার 34 জন চেয়ারম্যান এবং মহিলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সহ কিন্তু 34 জন প্রার্থী কিন্তু তাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু যদি আপনার এই ব্যালট ছাড়া আর সকল কিছু কিন্তু বিতরণ করা হবে এবং আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নেয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং তারা কিন্তু পিকআপ গাড়ি নিয়ে কিন্তু প্রস্তুত রয়েছেন। তো যদি এই ছিল আমার কাছে গাজীপুর তাজউদ্দিন আহমেদ অডিটোরিয়াম থেকে নির্বাচন যে বিতরণ করতেছেন সেই জায়গা থেকে সর্বশেষ। নজরুল, আপনি যুক্ত থাকুন, পরবর্তীতে আবারও যুক্ত হবার চেষ্টা করব। এবার যাব নারায়ণগঞ্জে আছেন আমাদের আরেক সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, কেন্দ্রে আসলে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে কিনা এবং সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর? অসংখ্য ধন্যবাদ জ্যোতি। নারায়ণগঞ্জের একটি উপজেলা বন্দর উপজেলা, এখানে আগামীকাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং এই জন্য কিন্তু উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আজকে বেলা 12টার পরপরই কিন্তু প্রতিটা ভোট কেন্দ্রে যে নির্বাচনী সরঞ্জাম সেগুলো পাঠানো শুরু হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা থাকবেন যাতে ভোট সুষ্ঠু হয় তারাও কিন্তু এখানে এসেছেন এবং তাদেরকে প্রতিটা কেন্দ্রেই পাঠানোর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু চলছে। এখন সব মিলিয়ে এই বন্দর উপজেলায় 54টি ভোট কেন্দ্র রয়েছে এবং এই ভোট কেন্দ্রগুলোতে পুলিশ সদস্য থাকবে 5 জন এবং আনসার সদস্য থাকবে 13 জন। সব মিলিয়ে 17 থেকে 18 জনের একটি দল কিন্তু ভোট কেন্দ্রে থাকছে। এর বাইরে পুরো উপজেলাতে জুড়ে 8টি পুলিশের স্ট্রাইকিং ফোর্স সহ 3 প্লাটুন বিজিবি এবং র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া জুডিশিয়াল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সদস্যরা কাজ করবেন। নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল কিছুক্ষণ আগে এখানে এসেছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই নির্বাচনে কেউ কোনো ধরনের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করলে তারা কিন্তু কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। তো বন্দর উপজেলার এই মুহূর্তে যদি আপনাকে একটু দেখাই যে এই উপজেলা এলাকা থেকে যারা নির্বাচনী কাজ করবেন তারা কিন্তু এখানে এসেছেন এবং ভোট কেন্দ্রগুলোতে তাদেরকে পাঠানোর যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। সব মিলিয়ে 11 জন প্রার্থী চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান 3টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে 4 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। তো গত কয়েকদিন এই চেয়ারম্যান প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ করলেও আগামীকাল যাতে ভোট সুষ্ঠু হয় সেই দাবি কিন্তু তারা এখন করে আসছেন। এখানে 5টি ইউনিয়নের মধ্যে 54টি ভোট কেন্দ্র এবং 357টি ভোট কক্ষ রয়েছে। সব মিলিয়ে ভোটার সংখ্যা রয়েছে 1,31,564 জন। তো এই নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেই লক্ষ্যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে যেমনি পুলিশের নারায়ণগঞ্জের প্রধান জানিয়েছেন তেমনি রিটার্নিং কর্মকর্তা বলছেন যে আগামীকাল যে ভোট সেই ভোটটি তারা সুষ্ঠু করতে চান এবং ভোটাররা যাতে তাদের ভোট প্রয়োগ করতে পারেন সেই সব ব্যবস্থাই তারা নিয়েছেন। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে সবশেষ। জ্যোতি। বিলাল, থাকেন আপনি আমাদের সাথে। এবার যাব মানিকগঞ্জে নির্বাচনী সরঞ্জাম বিতরণের খবর জানাবেন আমাদের সহকর্মী আলিম। কালকেই তো নির্বাচন, তো শেষ মুহূর্তে এসে সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? ব্যালট বাক্স সহ সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ জ্যোতি। রাত পোহাইলেই কিন্তু আগামীকাল 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন। তো মানিকগঞ্জে সিংগার এবং হরিরামপুর উপজেলায় ভোট গ্রহণ শুরু হবে কালকে। তো আজ সকাল থেকে নির্বাচনী সরঞ্জামগুলো কেন্দ্রে পাঠানো হচ্ছে। সেক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে মানিকগঞ্জের সিংগারে ভোট কেন্দ্র রয়েছে 101টি এবং বুথ সংখ্যা রয়েছে 732টি। আর হরিরামপুরে কেন্দ্র সংখ্যা 65টি এবং বুথের সংখ্যা হচ্ছে 417টি। তো এই দুই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 8 জন, ভাইস চেয়ারম্যান পদে 11 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 6 জন। তো সেক্ষেত্রে আমরা কথা বলে জানতে পেরেছি পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে যা বলছেন যে পর্যাপ্ত সংখ্যক বিজিবি, পুলিশ এবং পর্যাপ্ত সংখ্যক আনসার সদস্য এবং যে মোবাইল টিম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মাঠে নেমেছে যাতে ভোট সুষ্ঠুভাবে
সুষ্ঠুভাবে সমাপ্ত হয় সেজন্য তারা প্রচেষ্টা চালিয়েছে। এবং নির্বাচন কর্মকর্তা যেটি বলেছেন যে তারা কালকে কিন্তু শেষ করেছেন ইভিএম এ ভোট যে প্রশিক্ষণ সেটা শেষ করেছেন। আর একটা কথা বলে রাখি যে মানিকগঞ্জের ঢাকা বিভাগের মধ্যে কিন্তু মানিকগঞ্জেই এবছর ইভিএম এ ভোট অনুষ্ঠিত হবে। আর ভোটার এবং প্রার্থীরা যেটি বলছেন যে যে নির্বাচনী যে আচরণবিধির যে কিছু অভিযোগ রয়েছে সেই অভিযোগে যাই থাকুক না কেন, কিন্তু আগামীকাল যেন ভোট সুষ্ঠু হয় সেই জন্য প্রশাসন যেন তৎপর থাকে তার জোর দাবি জানিয়েছেন প্রার্থীরা এবং ভোটাররা। জ্যোতি, এই ছিল মানিকগঞ্জের আমার কাছে উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ খবর। মানিকগঞ্জ থেকে আব্দুল আলিম, নারায়ণগঞ্জ থেকে বিলাল হোসেন এবং গাজীপুর থেকে নজরুল ইসলাম যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আল মামুনের উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাত ৮টার দিকে শহরের বড় স্টেশন এলাকায় প্রচারণা চালানোর সময় অতর্কিতভাবে ২০ থেকে ৩০ জন যুবক তার উপর হামলা চালায়। এতে বুকে ও মাথায় আঘাত পান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। আল মামুনের দাবি, নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার কারণেই এই হামলা হয়েছে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্টে বিস্তারিত। রাত 8:30 কুষ্টিয়ার বড় স্টেশন এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আল মামুনের উপর অতর্কিতভাবে হামলা চালায় ২০ থেকে ৩০ জন যুবক। এ সময় সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আল মামুনকে কাঠের বাঠাম ও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক পেটানো হয়। এতে তিনি বুকে ও মাথায় আঘাতপ্রাপ্ত হন। আল মামুন ও তার সমর্থকদের দাবি, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার কারণেই এমন হামলার ঘটনা ঘটেছে। আমাকে চরম মারধর করেছে, বাজায় বাড়ি মারে, মাথায় বাড়ি মারে, কানের উপরে বাড়ি মারে। এই ঘটনাটা আসলে সে নির্বাচন করছে বিরোধী হিসাবে, এটা অনেকেই চায় না, যারা তার পক্ষে বিপক্ষে আছে হয়তো এই কারণে শত্রুতা করে মারতে পারে। চিকিৎসকরা বলছেন আল মামুনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। 24 ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। রোগীর মাথায় যেহেতু আঘাত আছে, যে কোনো সমস্যা হইতে পারে, রোগী খারাপ হইতে পারে 24 ঘন্টার মধ্যে। বর্তমানে রোগী একটু ভালোর দিকে আছে, তবে 24 ঘন্টার মধ্যে যে কোনো অবস্থা হইতে পারে আর কি। আর পুলিশ বলছে এই হামলার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনতে কাজ শুরু করেছেন তারা। ডিবির এবং থানার দুইটা টিম আমরা কাজ করছি, যত দ্রুত সম্ভব যারা অপরাধী অথবা আমাদের এই সুষ্ঠু সুন্দরভাবে যে শান্ত পরিবেশ, এই শান্ত পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করেছে, সে যেই হোক অতি দ্রুত তাদেরকে আমরা গ্রেপ্তার করার জন্য অভিযান পরিচালনা করছি। তবে জেলা রিটার্নিং কর্মকর্তা বলছেন হামলার বিষয়টি শুনেছেন তারা, তদন্ত সাপেক্ষে নেবেন ব্যবস্থা। আমি সঙ্গে সঙ্গে খোঁজ নিয়ে এসপি মহোদয়কে বলছি, ওনার নিরাপত্তার জন্য ফোর্স গেছে। গতকাল একটা দিছিল, সঙ্গে সঙ্গে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ পাঠাইছিলাম। আজকের বিষয়টা হলো যে সে একটা আবেদন দিয়েছে, এটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। হামলার শিকার হওয়া আল মামুন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের চাচাতো ভাই আতাউর রহমান আতার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। এদিকে জামালপুর সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী বিজন কুমার চন্দের কর্মী নাসরুজ্জামান খান ঋতুকে কুপিয়ে আহত করেছে আরেক চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান স্বপনের কর্মীরা। সোমবার রাতে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় ঋতুর ওপর হামলা করে টুনি খান সহ কাপ্রিজের অন্তত 15 জন কর্মী। পরে গুরুতর আহত অবস্থায় ঋতুকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে হামলার নেতৃত্বদানকারী টনি খানকে আটক করে পুলিশ। আজকে সন্ধ্যার পরে মোটরসাইকেল সমর্থক একটি মিছিল হয়। মিছিল শেষ হওয়ার পরে আমাদের এই যে ছেলে যুবলীগ করি যুবলীগের সদস্য, সে ওই আওয়ামী লীগ অফিসের সামনে একা পেয়ে কাকরিজের লোকজন অতর্কিতভাবে হামলা করে। পরে এলাকাবাসী, বাজার ব্যবসায়ী, আমরা এলাকাবাসী করে উদ্ধার করি। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র মালিকদের পাওনা 2 বছর ধরে পরিশোধ করতে পারছে না বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। এ পর্যন্ত বকেয়া 50,000 কোটি টাকার বেশি। বছরের লোকসান ছাড়িয়েছে 50,000 কোটি।
জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন যে এসব হচ্ছে চাহিদার চেয়ে বেশি ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রের জন্য। নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনকেও অপচয় হিসেবে দেখছেন তারা। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্ট থাকছে। বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা 2016 অনুযায়ী 2024 সালে বিদ্যুতের চাহিদা নিরূপণ করা হয় 20,129 মেগাওয়াট। সেই অনুযায়ী 20% রিজার্ভ মার্জিন ধরে উৎপাদন সক্ষমতা হওয়ার কথা 24,000 মেগাওয়াট, আর বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 26,844 মেগাওয়াট। হিসেব বলছে দেশে বিদ্যুৎ উৎপাদনের অতিরিক্ত সক্ষমতা 9,000 মেগাওয়াট। অথচ এরপরও গ্রামে বেড়েছে লোডশেডিং, যা কমানোর তাগিদ দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন যাতে গ্রাম অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ যত দ্রুত পারা যায় ব্যবস্থা করতে। তথ্য বলছে নারায়ণগঞ্জের মেঘনাঘাটে ইউনিক গ্রুপের 584 ও সামিটের 583 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র গ্যাস সংকটে এখনো ঠিকমতো চালু হয়নি। এরপরও কাছাকাছি অবস্থিত ভারতের রিলায়েন্স পাওয়ার ও জাপানের জেরা 718 মেগাওয়াট ক্ষমতার আরেক গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হচ্ছে। গ্যাস পাওয়া সাপেক্ষে এটিও শিগগিরই চালু হবে। দেশের গ্যাস সংকটে আদৌ এই কেন্দ্রগুলো ঠিকমতো চলবে কিনা তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। কারণ এই 3 কেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালাতে হলে প্রতিদিন 32 কোটি ঘনফুট গ্যাস লাগবে। সক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন না করে নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন অপচয় বলছেন তারা। আমার একটা গাড়ি আছে, গাড়িটা কোনো কারণে চলতেছে না, আমি এটাকে মেরামত না করে আমি আরেকটা গাড়ি কিনতে পারি, সেটা আমার জন্য একটা বোঝা হবে না? এই ইনভেস্টমেন্টটা যেটা বসে থাকলো সেটা বাড়বে, অপচয় না? আমরা কিনতে পারছি না যথেষ্ট পরিমাণ জ্বালানি। কিছু সিস্টেমের প্রবলেম আছে, কিছু কিছু জায়গায় জানি আমরা ট্রান্সমিশন লাইন সম্পূর্ণ হয়নি, যে কারণে উৎপাদন ক্ষমতা থাকা সত্ত্বেও আমরা বিদ্যুৎ সরবরাহ করতে পারছি না। এই সব মিলিয়ে প্রবলেম আছে, কিন্তু তারপর আমি বলবো যে সামগ্রিক ক্ষমতা আছে আমাদের বিদ্যুৎ উৎপাদনের। চলমান পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ না করা গেলেও নতুন প্রকল্প হাতে নেওয়ার আগে চাহিদার বিষয়ে আরও পর্যালোচনা করার পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। যে প্রকল্পগুলো বাস্তবায়নাধীন আছে সেগুলো তো আর বন্ধ করা যাবে না। তো নতুন করে আমার মনে হয় বিদ্যুৎ চাহিদাটা প্রাক্কলন দরকার আছে আমাদের। কারণ আমরা যদি অতিরিক্ত ক্ষমতা তৈরি করে রাখি তাহলে তার একটা গচ্চা সাধারণ যারা ব্যবহারকারী আছে, কনজিউমার যারা আছে, তাদেরকে দিতে হবে। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের প্রাপ্যতা বাড়লে বিদ্যুৎ সংকট অনেকটা কমবে বলেও মত বিশেষজ্ঞদের। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। দেশব্যাপী 1 কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে মে মাসের পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। এই কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সকালে রাজধানীর বাড়িধারা পার্কে দেশব্যাপী পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন তিনি। প্রতিমন্ত্রী জানান, ট্রাকের মাধ্যমে নয়, নির্ধারিত ডিলার পয়েন্ট থেকে পণ্য সরবরাহ করা হবে, আর স্থায়ী দোকানের মাধ্যমে জুলাই থেকে দেয়া হবে টিসিবির পণ্য। এ সময় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয় বলেও জানান তিনি। পার্মানেন্ট দোকানের ব্যবস্থা করতে, যেখান থেকে টিসিবির পণ্যটা সুবিধাজনক সময়ে আমাদের সুবিধাভোগীরা কার্ড দেখে নিতে পারে। ইনফ্লেশন বেড়েছে, দ্রব্যমূল্য বেড়েছে, তেলের দাম বেড়েছে। এই জিনিসটার জন্য আমাদের অন্য মন্ত্রণালয় আছে, মনিটারি পলিসি আছে, ফিসক্যাল পলিসি আছে, এটা আমার মন্ত্রণালয়ের দায়িত্ব না। বৃষ্টির ধারায় ফিরেছে দেশ, এতে কমছে তাপপ্রবাহ। রাজধানী ঢাকার তাপমাত্রা সোমবার 24 ঘন্টা ব্যবধানে 7 ডিগ্রি সেলসিয়াস কমেছে। এ সময় সারা দেশেই তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমেছে। আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবারও গোপালগঞ্জ, যশোর ও চুয়াডাঙ্গায় মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 37.6 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন দেশের 44টি স্টেশনের 28টিতেই মঙ্গলবার কম বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ফেনীতে 138 মিলিমিটার। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ দেশে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
ফরিদপুরের নগরকান্দায় বজ্রপাতে মাদ্রাসার ২১ ছাত্র আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা সদরে অবস্থিত মদিনাতুল উলুম মাদ্রাসায় এ ঘটনাটি ঘটে। শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা আহত ১১ জনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত সবাই মাদ্রাসার নুরানি বিভাগের ৩য় শ্রেণীর ছাত্র। খবরের সত্যতা নিশ্চিত করেছেন মাদ্রাসার মুহতামিম মাওলানা কেরামত আলী। এ পর্যায়ে সংবাদ দুপুরে আরো যা থাকছে। শান্তিপূর্ণ পরিবেশে ভারতের লোকসভা নির্বাচনে তৃতীয় দফায় ৯৩ আসনে ভোট গ্রহণ শুরু, নির্ধারণ হবে অমিত শাহর ভাগ্য। গাজায় ইসরায়েলি আগ্রাসন প্রসঙ্গ। অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। মিশর ও কাতারের মধ্যস্থতাকারী এই দুদেশের কাছে প্রস্তাবে অনুমোদন দিয়েছে সংগঠনটি। হামাসের প্রস্তাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাড়া না দিলেও চুক্তি পর্যালোচনার জন্য ফের মিশনে প্রতিনিধি পাঠাচ্ছেন তিনি। তবে এর মাঝেই রাফার দক্ষিণাঞ্চলীয় শহরে বোমা হামলার জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে হামাসের মতো ইসরায়েলকেও চুক্তি মেনে নেয়ার আহ্বান জানিয়েছে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। লুৎফর কবিরের রিপোর্টে বিস্তারিত। গাজার সবচেয়ে জনবহুল শহর রাফার পূর্বাঞ্চল থেকে ১ লাখের বেশি মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পরপরই বোমা হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। জঙ্গি বিমান থেকে বোমা বর্ষণে ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে রাফা। হামলায় কয়েকজন বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। একটি সূত্র জানিয়েছে ইতিমধ্যে রাফায় ট্যাঙ্ক ঢুকতে শুরু করেছে ইসরায়েলের। এর কয়েক ঘন্টা পরেই গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি মেনে নেওয়ার ঘোষণা আসে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পক্ষ থেকে। মিশর ও কাতারের মধ্যস্থতায় চুক্তিতে অনুমোদন দেওয়ার কথা জানায় গোষ্ঠীটি। এই খবরে রাফায় আনন্দ মিছিল ছড়িয়ে পড়ে সাধারণ ফিলিস্তিনিদের মাঝে। বলে বোঝাতে পারবো না আমি কতটা উচ্ছ্বসিত। গাজার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সন্তানদের নিয়ে ছুটে বেড়াচ্ছি। তাঁবুতে জীবন কাটাতে হচ্ছে। এই তাঁবুকে বিদায় জানাতে চাই। সবাইকে ধন্যবাদ যারা ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছেন। হামাস বলছে চুক্তি বাস্তবায়ন এখন ইসরায়েলের হাতে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে হামাস যেই প্রস্তাব মেনে নিয়েছে তাতে তেল আবিবের অনেক দাবি পূরণ হয়নি। এ অবস্থায় চুক্তি পর্যালোচনার জন্য ফের মিশরের প্রতিনিধি পাঠানোর কথা জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। প্রস্তাবিত চুক্তি বাস্তবায়ন নিয়ে হোয়াইট হাউস কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। হামাস যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে সাড়া দিয়েছে, কিন্তু কিছু বিষয় রয়েছে যেগুলো পর্যালোচনা করা প্রয়োজন। সিআইএ এর প্রধান উইলিয়াম বার্ন অঞ্চলটিতে অবস্থান করছেন। আমাদের মিত্রদের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে। আশা করি দ্রুত যুদ্ধবিরতির চুক্তির বাস্তবায়ন করা হবে। এদিকে হামাস চুক্তি মেনে নেওয়াকে স্বাগত জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। হামাসের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি আমরা। একইভাবে ইসরায়েলকেও চুক্তি মেনে নিতে হবে। ইসরায়েলি প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতে পশ্চিমা বিশ্বের প্রতি আহ্বান জানাচ্ছি আমি। অবিলম্বে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের প্রস্তাব মেনে নিতে তেল আবিবে বিক্ষোভে নামেন হাজার হাজার ইসরায়েলি। বিলম্বের জন্য মহাসড়ক বন্ধ করে নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষুব্ধরা। এ অবস্থায় ঘরে বাইরে ব্যাপক চাপের মুখে ইসরায়েলি প্রধানমন্ত্রী। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবিধানের শ্রেষ্ঠত্ব রক্ষায় দেশের সর্বোচ্চ আদালত গেল কয়েক দশকে সময়োপযোগী ও সাহসী সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি মোহাম্মদ ওবায়দুল হাসান। সোমবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত আইন পেশায় নৈতিকতা এবং নৈতিক মূল্যবোধ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। বিস্তারিত শামীম আক্তারের রিপোর্টে থাকছে। আইন পেশার নৈতিকতা ও নৈতিক মূল্যবোধ শীর্ষক সেমিনার উপলক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে আলোচকদের বক্তব্য শুনতে সোমবার বিকেলের আগেই কানায় কানায় পূর্ণ হয় আইনজীবীদের উপস্থিতিতে। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, আইন পেশা পরিচালনায় পেশাগত নৈতিক মানদণ্ড বজায় রাখতে পারলেই এই শিল্পের সৌন্দর্যমণ্ডিত হবে। আপনারা সবাই বাংলাদেশের সাংবিধানিক কাঠামোর অন্যতম অংশ। আমরা অত্যন্ত গর্ব করে বলতে পারি, আমাদের সংবিধানের শ্রেষ্ঠত্ব রক্ষায় বাংলাদেশের সর্বোচ্চ আদালত গত কয়েক দশক সময়োপযোগী সাহসী
সিদ্ধান্ত গ্রহণ করেছে। সংবিধানের ৮ম সংশোধনী মামলা, ৫ম, ৭ম, ১৩দশ সংশোধনী মামলা তারই উদাহরণ। এছাড়া আমাদের সর্বোচ্চ আদালতের আইনজীবীগণ প্রতিনিয়ত তাদের জ্ঞান ও প্রজ্ঞা দ্বারা আদালতকে সঠিক সিদ্ধান্ত উপনীত হতে সহায়তা করে চলেছেন। তাই আপনারাও এই সাফল্যের ভাগীদার। অনুষ্ঠানের মূল আকর্ষণ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমের বক্তব্য। আইন পেশার নৈতিকতা ও নৈতিক মূল্যবোধের উপর গুরুত্ব তুলে ধরেন তিনি। ডানে বাঁয়ে এই অন্ধকার চোরাবালিতে আপনারা কেউ হাঁটবেন না। আপনারা আসুন, চর্চা করুন, আমরা সবাই মিলে চর্চা করি। নিশ্চয়ই আপনাদের ব্যক্তির সুনাম হবে, আমাদের আইনজীবী কমিউনিটির সুনাম হবে, বিচার বিভাগের ভাবমূর্তি আমাদের উজ্জ্বল হবে। আত্মীয় স্বজনরা যখন মামলা টামলা করে এসে বলে অমুক উকিলকে তো এত লক্ষ টাকা দিলাম, এবং দু একজনের তো কোটির কথাও বলে ফেলে যে ওই মামলায় কোটি টাকাও ফিস দেওয়া হয়েছে। সেই সামাজিক দায়িত্বটাও পালন করতে হবে। রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি আপনার যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতাও কিন্তু আপনাকে পালন করতে হবে। আর বিচার কার্য পরিচালনার বিষয়ে কথা বলেন বিচারপতি নাইমা হায়দার। এক বেঞ্চে কিন্তু দিল না, আমরা আউট করে দিলাম, আরেক বেঞ্চে গিয়ে কিন্তু সে রুল অথবা ইন্টারিম অর্ডার নিতে পারে। দ্যাটস অল রাইট। I mean, there's nothing wrong in it. আবার অনেক বেঞ্চ দেয় না। সবশেষে অ্যাটর্নি জেনারেল বলেন, আইনজীবীরা ব্যক্তিগতভাবে দুর্নীতি থেকে সরে দাঁড়ালে পুরো আইন অঙ্গন দুর্নীতিমুক্ত হবে। প্রত্যেকে যদি আমরা এটা করি, আমি নিশ্চিত করে বলতে পারি আমাদের এখানে কোনো দুর্নীতি থাকবে না। কারণ আমি যদি বলি যে আমি দুর্নীতি করবো না, অন্যরাও কিন্তু করবে না। এটা আপনারা, উনি যেটা বলছেন, আমি আশা করি এটা আমরা সকলেই এটা মনের থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হবো যে আমরা কোনো ধরনের অন্যায়ের সাথে আপোষ করবো না, আমরা জড়িত হব না। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুবউদ্দিন খোকন, মাননীয় বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান, শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো থাকছে। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-20তে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ। এগিয়ে থাকায় ম্যাচে জয় পেলেই সিরিজ জিতবে টাইগাররা। কুমিল্লার মুরাদনগরে চাপিতলা বিষ্ণুপুর সড়কের পাশের সরকারি খাল খননের নামে চলছে মাটি বিক্রির মহোৎসব। খনন করা খালের মাটি সরকারি ব্যবস্থাপনায় উন্মুক্ত নিলামে বিক্রির বিধান থাকলেও নিয়ম নীতির তোয়াক্কা না করেই বিভিন্ন ভাটায় বিক্রির অভিযোগ উঠেছে ঠিকাদারদের বিরুদ্ধে। সহকর্মী আবুল কালাম আজাদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 1 কোটি টাকা ব্যয়ে শুরু হয় মুরাদনগরের চাপিতলা বিষ্ণুপুর সড়কের পাশের 3.5 কিলোমিটারের খাল খনন। গত মার্চে এই কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান সোলাইমান এন্টারপ্রাইজ। কাজ শেষ হবার আগেই পার বাধাই না করে খননের মাটি ইটভাটায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন, শুধু খালের মাটিই নয়, কেটে নেওয়া হচ্ছে সড়কের মাটিও। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে সড়ক ও সেতু। হুমকির মুখে ঘরবাড়ি। মাটি পরিবহনের ট্রাক্টরেও রাস্তার ক্ষতি সহ করছে পরিবেশ দূষণ। পাহাড়ের মধ্যে মাটি না দিয়া, তার একটা পোষা দিয়া তারা মাটি বিক্রি করে রেখেছে। সব মাটি বাইঙ্গা নিচে দিকে ভরে দেবো, সবটা ভরে দেবো, কই না গড়টা ওই আইলাকে নিচের দিকে সবার খাল হয়ে আপনার এই অবস্থা করছে। একটা মারি লাগছে না, সব খেরা মারি সব হেরা কাটতে লেগে। তবে ঠিকাদার প্রতিষ্ঠান জানায় নিয়ম অনুযায়ী মাটি বিক্রি করেছেন। উপজেলা প্রকৌশলী জানান, প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে খননের মাটি। যেভাবে আছে আমরা এইভাবেই কাজটা করতে আসছি। আপনার মনে করেন যে ব্যতিক্রম কোনো চিন্তা ভাবনা নাই, কথা বলছেন। কিভাবে আমাদের রাস্তার সোল্ডারে মাটি দেওয়ার কথা ওইভাবে দিয়ে দিচ্ছি। খালপুকুর খনন নীতিমালা আছে, সেই নীতিমালায় অতিরিক্ত যে মাটি সেটি সরকারি কোষাগারে টাকা জমা দিয়ে ঠিকাদার নিয়ে যেতে পারে। স্পট নিলামের মাধ্যমে এই মাটিটা আমরা তাদেরকে নেওয়ার অনুমতি দিয়েছি। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। খাল নির্মাণের বিষয়ে যে বক্তব্যটা শুনতে পাচ্ছি, সে বিষয়ে আমরা আসলে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। সেই লিখিত অভিযোগ পেলে অথবা যদি আমাদের এখানে কোনোভাবে এই বিষয়ে রিপোর্ট হয়ে থাকে, তাহলে আমরা সেটার প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে এই বিষয়ে ব্যবস্থা নেব। স্থানীয়দের প্রত্যাশা, সঠিকভাবে হোক খালের খনন কাজ। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 7টায় শুরু হওয়া এ ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। শুরুতেই আহমেদাবাদে নিজ কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তৃতীয় দফায় ভোটের হারে রেকর্ড করার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রায়হান কবির শুভ্রর প্রতিবেদনে বিস্তারিত। তৃতীয় দফায় ভোটার উপস্থিতি বাড়বে নাকি প্রথম দুই দফার মতোই হার কম হবে, এমন নানা প্রশ্ন নিয়েই শুরু হয় ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ। এ দফায় ভারত জুড়ে ভোট চলছে 10টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 93টি আসনে। এর মধ্যে কর্ণাটকের 28টির মধ্যে 14টি, গুজরাটের 26টির মধ্যে 25টি, উত্তরপ্রদেশের 80টির মধ্যে 10টি, মধ্যপ্রদেশের 29টির মধ্যে 9টি, আসামের 14টির মধ্যে 4টি, গোয়ায় 2টির মধ্যে সবকটিতে, ছত্তিশগড়ে 11টির মধ্যে 7টি, বিহারের 40টির মধ্যে 5টি, মহারাষ্ট্রের 48টির মধ্যে 11টি, পশ্চিমবঙ্গের 42টির মধ্যে 2টি এবং দাদরা ও নগর হাভেলি এবং দামান ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চলের 2টি আসনেই নেওয়া হচ্ছে ভোট। ভোট শুরুর পরপরই নিজ আসন আহমেদাবাদে ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই বুথে ভোট দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃতীয় দফায় ভোট বিপ্লবের আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীকে গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার ডাক দেন তিনি। দেশবাসী ज़्यादा से ज़्यादा मतदान करें। তৃতীয় দফায় যে 10টি রাজ্যে ভোট হচ্ছে তাতে কর্ণাটক ও পশ্চিমবঙ্গ ছাড়া বাকি 8টি রাজ্যেই ক্ষমতায় রয়েছে বিজেপি। ফলে এসব রাজ্যে ভালো ফল ধরে রাখতে মরিয়া হিন্দুত্ববাদী দলটি। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে তৃতীয় দফার ভোটে বিজেপির জন্য গুরুত্বপূর্ণ হলো গুজরাট। এই রাজ্যের 26টি আসনের মধ্যে 25টিতেই চলছে ভোট গ্রহণ। রাজ্যটির সুরাট আসনে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা ভোটেই জয়লাভ করে বিজেপি প্রার্থী। মূলত গেল দুবারের মতো এবারও রাজ্যের সব আসন জয়ের পরিকল্পনা বিজেপির। বিশ্লেষকদের মতে কংগ্রেস সহ বিরোধীরা যদি প্রথম দুটি পর্বের মতো তৃতীয় দফায়ও শাসক দলের বিরুদ্ধে লড়াই করতে পারেন, সেক্ষেত্রে বিজেপির পক্ষে ক্ষমতা ধরে রাখা কঠিন হয়ে পড়তে পারে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। চলতি বছর পুলিৎজার পুরস্কার পেল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স, মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট। পুলিৎজারের সবচেয়ে সম্মানজনক পুরস্কার পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছে অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা প্রবাবলিকা। স্থানীয় সময় সোমবার এবারের পুলিৎজার পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। চলতি বছর পুলিৎজার পুরস্কার পাওয়ার ক্ষেত্রে গাজায় চলমান ইসরায়েল হামাস সংঘাত নিয়ে খবর প্রকাশ বড় ভূমিকা রেখেছে। গাজার সংঘাত নিয়ে রয়টার্সের বেশ কয়েকটি ছবি এবং এবার পুলিৎজারের ব্রেকিং নিউজ ফটোগ্রাফি বিভাগে পুরস্কার পেয়েছে। সাংবাদিকতার নোবেল হিসেবে খ্যাত পুলিৎজার পুরস্কার 1917 সাল থেকে সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সঙ্গীত, নাটকে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতি বছর এ পুরস্কার ঘোষণা করে।